এটি হলো সুন্দরবন, আমাদের যেটাকে আজকে সারা বিশ্ব ঐতিহ্য হিসেবে গ্রহণ করেছে। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ আরম্ভ হয়, আমাদের এই অঞ্চলটি সহ ছিল 9ম সেক্টরের অধীন। মেজর জিয়াউদ্দিন তিনি তখন এখানে সাবসেক্টর কমান্ডার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। প্রবাসী সরকারের নিয়োগপ্রাপ্ত একজন সাবসেক্টর কমান্ডার, যার নেতৃত্বে এই অঞ্চলে প্রায় 20টির অধিক ক্যাম্প ছিল, প্রশিক্ষণ ক্যাম্প, অস্ত্রাগার, তারপরে খাদ্য ভাণ্ডার, এরকমভাবে বিভিন্ন ক্যাম্প ছিল, যার নেতৃত্বে প্রায় 20 থেকে 22 হাজার যোদ্ধা ছিল। আমি তখন ফোর্থ ইয়ার অর্থাৎ বিএ শেষ বর্ষের ছাত্র পরীক্ষার্থী ছিলাম। অপরদিকে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন ও ভাসানীপন্থী ন্যাপের সমর্থক ছিলাম আমি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী নির্বাচন বয়কট করার পরে, নির্বাচন যখন আমাদের দক্ষিণ অঞ্চলের 1970 সালের যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় বন্যায় আমাদের দক্ষিণ অঞ্চল ভোলা, পটুয়াখালীর বিভিন্ন এলাকায় প্লাবিত হইয়া লক্ষ লক্ষ মানুষ মারা গেল, পাকিস্তানিরা আমাদের দেখতেও আসে নাই। তখন মৌলানা সাহেবরা আমরা মিটিং ডাকাই রান্দা পাইলট স্কুলের মাঠে। আমাদের নেতৃত্বে ছিলেন জনাব শামসুল আলম তালুকদার। ওই মিটিংটা মূলত আহ্বান করি আমি, এম আফজাল হোসেন, নজরুল ইসলাম লাল, হেমায়েতুদ্দিন বাদশাহ, এম এ কাদের। উনি ওই দিন পাকিস্তানিদের যে আচরণ আমাদের প্রতি, এই আচরণে উনি বিক্ষুব্ধ হয়ে বললেন যে তোমরা আমাদের আদম সন্তানদের মৃত্যু হয়ে গাছে ঝুলে আছে, কুকুর এবং শ্রীগালে তাদের মরদেহ খাওয়ার জন্য যে করতেছে, তোমরা আমাদের সাথে সরকার হিসেবে যে আচরণটা করেছো, এই আচরণে আমরা বিক্ষুব্ধ, আর তোমাদের সাথে আমাদের থাকা হয় না। আমাদের সংগ্রাম চলবেই চলবে, এই সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয়। আমরা তোমাদেরকে আসসালামু আলাইকুম জানাইলাম। আমি আজকে ঘোষণা করলাম এটা স্বাধীন পূর্ব পাকিস্তান। এর পিছনে একটু যেতে হবে। এখানে যখন মৌলানা সাহেব নির্বাচন এই বন্যার কারণে উনি নির্বাচনটা বয়কট করলেন, অর্থাৎ বাংলাদেশের টোটাল নেতৃত্বটা যাতে শেখ মুজিবুর রহমানের পরিচালিত আওয়ামী লীগের হাতে চলে যায়, তাইলে একক নেতা হবে শেখ মুজিবুর রহমান। এই কারণেই উনি ওনার দলের নির্বাচন প্রত্যাহার করলেন। করার পরে আমাদের কনস্টিটিউন্সির যিনি ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার ইলেকশন করছিলেন, তিনি হলেন শেখ আব্দুল আজিজ। উনি আমার গ্রামে গেলেন। উনি গ্রামে গিয়া আমাকে উনি ডাকালেন একটা লোকের দ্বারা, ডাকাই বলেন যেহেতু ন্যাপ তো নির্বাচনে বয়কট করেছে, তুমি একটু আমার সাথে থাকো। আমি একজন তৎকালীন সময়ের শরণখোয়া উপজেলায় ছাত্র নেতাদের মধ্যে আমি একজন খুব ভালো সুবক্তা ছিলাম। এ কারণে আমি ওনার সাথে 10টি মিটিং করি সেদিন, যাতে আওয়ামী প্রার্থী শেখ আব্দুল আজিজের বিজয় হয়। এরপরে মুক্তিযুদ্ধ আরম্ভ হয়। আমি প্রথমত মুক্তিযুদ্ধে কবির আহমেদ মধুর সাথে যোগদান করি। ওখানে 2টি যুদ্ধ শেষ করে এবং যে প্রথম শেষ যুদ্ধটি অর্থাৎ সুন্দরবনে যখন ক্যাম্প শিফট হবে লোকালয় থেকে, তার আগেই আমাদের সাবসেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন সাহেবকে কবির আহমেদ মধু এবং আমাদের দল লিয়াকত আলী খানের মাধ্যমে খাউলিয়া গ্রামের ক্যাম্পে ওনাকে নিয়ে আসেন। ওনারা অপারেশনে চলে গেলেন। ওনার অস্ত্র নিয়ে গেছিলেন একটা গ্রুপ ডাকাইতরা, এই অস্ত্রটা উদ্ধারের জন্য উনি গেলেন। আর আমাকে একটা গ্রুপ সহ প্রায় 15-20
20-25 জন হবে। এই গ্রুপটাকে আমাকে নিয়ে সুন্দরবনে বললেন তুমি কলমতে জিতে গিয়া প্রথম ক্যাম্প করো। এই ওখানে আসার পরে আমরা জুন মাসের মাঝামাঝি সময় পাকিস্তান নৌবাহিনী আমাদেরকে আক্রমণ করলো। এই আক্রমণের 2 দিন পরে আমি বললাম আমি একটু প্রশিক্ষণ দিতে চাই, কেন পাকিস্তানিরা কি ধরনের অস্ত্র ব্যবহার করে এই শব্দটা শুনলেও আমরা বুঝতে পারি না। আমার সাবসেক্টর কমান্ডারের অনুমতিক্রমে তিনি আমাকে ইন্ডিয়ায় পাঠালেন। আমি 7ই জুলাই ভারতের প্রশিক্ষণরত সিংভূম জেলার চাকুলিয়া প্রশিক্ষণ শিবিরে আমি প্রশিক্ষণের জন্য যোগদান করলাম 7ই জুলাই। আমার যে প্রশিক্ষণটা হয়েছে ওটার নাম হলো রুরাল গেরিলা, প্রশিক্ষণটার নাম হলো রুরাল গেরিলা। আমি এই সেই গেরিলা প্রশিক্ষণ দিলাম 28 দিন দেওয়ার পরে 3 দিন আমার জয় বাংলা প্যারেড হওয়ার পরে ওখান থেকে আমাদেরকে ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আমাকে ট্রানজিট ক্যাম্পে পাঠানো হলো। ট্রানজিট হলে বাগুন্ডি ট্রানজিট ক্যাম্প। এই ট্রানজিট ক্যাম্প থেকে আমি আমার সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল সাহেব, মরহুম মেজর এম এ জলিল 110 জনের একটি দল আমার দ্বারা দল গঠন করে ওই দলের দলনেতা হিসেবে আমাকে নিয়োগ দিয়ে মেজর জিয়াউদ্দিনের কাছে আমাকে সুন্দরবন সাবসেক্টরে পাঠান। আমাকে যে পরিকল্পনা দেওয়া হয়েছিল সেই পরিকল্পনা অনুযায়ী 14ই আগস্ট পাকিস্তান উৎসবের দিন আমার রান্নায় আমাদের থানা হেডকোয়ার্টারে রাজাকার ক্যাম্প আক্রমণ করার কথা ছিল, কিন্তু পথ ভুলে যাওয়ার কারণে আমি এখানে এসে পৌঁছাই 18ই আগস্ট। আমি 18ই আগস্ট সন্ধ্যায় 6টায় আনুষ্ঠানিকভাবে আমার সাবসেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিনের কাছে আমি সেই ডাকটি হস্তান্তর করি, যিনি এই ডাকটি খুলে দেখে আনন্দে তুল্য হয়েছেন এবং যে পরিমাণ অস্ত্রের চালান 10টি এলএমজি, টুইন্স মোটর, মাইন্ড, এমনকি আমাকে এন্টি ট্যাঙ্ক মাইন্ডও দেওয়া হয়েছিল, এন্টি ট্যাঙ্ক মাইন্ড, ফ্লোটিং মাইন্ড। আমার সাথে 5 জন নেভাল ফোর্সও দেওয়া হয়েছিল, 5 জন। উনি দেওয়ার পরে উনি আমার এই ফোর্সদেরকে বগিতে রাখলেন, শরণখলায় রাখলেন। আমাকে কিছু ফোর্স দিয়ে এই হয়লাতলা একটা প্রশিক্ষণ শিবির সহ, যাতে সুন্দরবনের এই দিকে এই সাগর থেকে বা এই ভোলা নদীর মোহনার থেকে মুখ থেকে এই ভিতরে শত্রু জাহাজ ঢুকতে না পারে, এই জন্য আমাকে এইটা প্রোটেকশন দেওয়ার জন্য 2 পারে 2টা ক্যাম্প তৈরি করলাম আমি। এবং ভারতীয় যে প্রশিক্ষণ আমি দিয়েছি সেই প্রশিক্ষণের আদলে আমি এখানে একটা ওনার অনুমতিক্রমে হয়লাতলা একটা প্রশিক্ষণ শিবির তৈরি করেছি। এই প্রশিক্ষণ শিবিরে এই যে আমার সাথে সঙ্গী আসছে আবু জাফর জব্বার, নজির আহমেদ বাদশাহ, তারপরে সুলতান আহমেদ মোল্লা, আব্দুল সালাম, ফারুক আহমেদ, এম সাকাওয়াত হোসেন সহ এইখানকার এই কয়জনই। আর কাঞ্চন নামে একটা ছেলে সাউথখালীর গ্রামে ছিল, শেখ কাঞ্চন আলী, এই ছেলেটা আমার সাথে ছিল। আর পুরনো ফোর্সদের মধ্যে আমার সাথে দেওয়া হয়েছিল শেখ শামসুর রহমান, তারপরে আব্দুল সত্তার মাতুব্বার, জয়নাল আবদিন, খুব দুঃসাহসী ছিল জয়নাল আবদিন, আর হলো মোক্তার আলী শিকদার নামে এক বয়স্ক লোককে আমি ইচ্ছে করিয়ে নিয়েছি যে যেহেতু এনারা সুন্দরবন ভালো করে চেনেন। এই জায়গায় কেন সেদিন আমাদের ক্যাম্প করা হলো? শুনো, এই লোকালয় পৃথিবীর যত গেরিলা যুদ্ধ হয়েছে, আমাদের কৌশলটা হলো গেরিলা যুদ্ধ। আমরা কাউকে গিয়ে আক্রমণ করব না, আমরা আক্রমণ করব যে আক্রমণটায় আমরা বিজয়ী হব, সেরকম একটি আক্রমণ করবো। এটা লেখাই আছে 17th রুল অফ গেরিলা ওয়ারফেয়ার, যেখানে লেখা আছে ফাইট হোয়েন ভিক্টোরি ইজ সার্টেন, রান হোয়েন ইট ইজ নট। মেজর জিয়াউদ্দিন এই পশ্চাৎভূমিতে এই ঘাঁটিটা করার জন্য উনি প্রথম থেকেই যখন পিরিজপুরের অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে আসে, তখন থেকেই তার টার্গেট শুধুমাত্র এই সুন্দরবনের দিকে দৌড়েই আসে। এখানে আসা প্রথম সুবেদার আব্দুল আজিজের কাছে অস্ত্র দেয়, ছাত্রদের কাছে অস্ত্র দেয়, কবির আহমেদ মধুর কাছে অস্ত্র দেয়, দিয়া শুধু তার টার্গেট সুন্দরবনের দিকে, সুন্দরবনে আসে। আর এই যুদ্ধে এখানে যে সমস্ত লোক নিজেদেরকে প্রচার করতে চায় এই ছিল মূলত এই সুন্দরবন সাবসেক্টরে গভর্নমেন্টের রিকগনাইজড লোক ছিলেন মেজর জিয়াউদ্দিন। আর দ্বিতীয় যে ব্যক্তি গভর্নমেন্টের নিয়োগপ্রাপ্ত হয়ে এখানে সুন্দরবনে আসছে সে আমি এম আফজাল হোসেন। আমার সাথে 110 জন, আমি সহ 110 জন যোদ্ধা এখানে এসে বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করেছে।
তুষখালীর থেকে চাউল এনেছে আমার যোদ্ধারা সঙ্গে। সেখানে আমার এক মুক্তিযোদ্ধা, আমার এক সহযোদ্ধা শহীদ হয়েছেন, শহীদ বিমল কৃষ্ণ রায়। ক্যাপ্টেন আনোয়ার নাকি উনি প্রথম 11ই জুলাই প্রথম যে যুদ্ধ হয় রান্দায়, উনি প্রথম যুদ্ধে শাহাদাত বরণ করেন। দুঃসাহসী মানুষ। আসমত আলী মুন্সি, দক্ষিণ রাজাপুরের ইসমাইল হোসেন, এবং গুলিবিদ্ধ হন খান হাবিবুর রহমান, ডাক্তার খান হাবিবুর রহমান আর সুবেদার গফফার। মুক্তিযুদ্ধের কারণে আর এক শাহাদাত বরণকারী, খুব অতি অল্প বয়সে পাবলিক লিডার ছিলেন তিনি, শামসুল হক ব্যাপারী। অনেক বন্দুক সহ গ্রেপ্তার হয়ে ওনাকে মেরে ফেলে, ওনাদের বাড়িঘরটারও পোড়াই দেয়। এখানে প্লেন আক্রমণ হয়েছে, যে বিমান আক্রমণ আছে না, বিমান ছিল না, যুদ্ধ বিমানও আছে, আক্রমণ করেছে। আক্রমণ করে ওরা আমাদেরকে মূল জায়গাগুলি ফাইন্ড আউট করতে পারেনি। ওরা গোলাগুলি করেছে। আমরা হঠাৎ করে এখানে ওদের গানবোট যায়, আক্রমণ করলাম। আক্রমণ করার পরে ওরা বলতেছে যে এই যে স্পট, ওরা আসিয়া একটা ট্রেস বিমান, প্রথম একটা লোকাল বিমান গেছে, ওই ট্রেস বোম ফেলছে। ট্রেস বোম ফেলে ধুমা দেখায়। ওইখানে আসিয়া ওরা যে যুদ্ধ বিমান আছে না, যুদ্ধ বিমান, ওই যুদ্ধ বিমান দিয়ে ওরা এখানে আক্রমণ করেছে। ড্রাইভ দিয়েই ভেবে নামছে, পাখির মতো স করে নিচে নামি আবার এইভাবে উঠছে, যখন দুই পাখার থেকে বর্ষার মতো অবিরাম গুলি চলেছে। এছাড়াও এই শরণখোলা মূল হেডকোয়ার্টার ক্যাম্পটা ছাড়াও আমাদের আরও প্রায় 18-20টি ক্যাম্প ছিল। চলো আমরা তোমাদেরকে পর্যায়ক্রমে সেই ক্যাম্পগুলি পরিদর্শন করি, বা বাস্তব মুক্তিযুদ্ধের বাস্তব চিত্রটি তোমাদেরকে আমরা তোমাদেরকে শরণখোলা হেডকোয়ার্টার থেকে এখন যে স্থানটিতে নিয়ে যাচ্ছি সুন্দরবনের, সেই স্থানটির নাম হয়লাতলা। এই সুন্দরবন একটি দুর্গম পথ ছিল সেদিন, যেহেতু 1971 সালে এরকম কোনো যান্ত্রিক ব্যবস্থা ছিল না। একমাত্র নৌপথী নৌকা বেয়ে সেখানে যেতে হতো এক স্থান থেকে অন্য স্থানে। এরকম দ্রুত কোনো জলযান ছিল না 71 সালে। তো সেই দিক থেকে দেখো সুন্দরবনের এই যে নদীটা, এইখানেও একটি আমার ক্যাম্প ছিল এক সময়। এইখান থেকে এই খালটার পারেও আমার একটি ক্যাম্প ছিল। এখান থেকেই আমরা এই হয়লাতলায় স্থান নির্ধারণ করে এই ক্যাম্পটিও ছিল। হয়লাতলা, ক্ষুদিরাম এবং তার অপোজিটে খালের ওপারে আরও একটি ক্যাম্প, এই 4টি ক্যাম্প এখানে ছিল। একদিকে প্রশিক্ষণ, অপরদিকে যাতে পাকিস্তানি সৈন্যরা কোনো রকম গানবোট দিয়ে আমাদের মূল ক্যাম্পগুলিতে আঘাত করতে না পারে, সেই কারণে এই নদীর পারে বাংকার করে, এই বাংকারই সমস্ত ডিফেন্স, সবসময় আমাদের একটা ডিফেন্স গ্রুপ থাকতো ডিউটিতে। 8 ঘন্টা করে ডিউটি, ডিফেন্স গ্রুপ রাত বিয়াল সারা 24 ঘন্টা ডিফেন্স পার্টি থাকতো। এই উপরে আমরা বাংকার করেছি, নিচে কাঠ, উপরেও কাঠ দিয়ে, মাটি দিয়ে, বালির বস্তা দিয়ে শুধু বাংকার তৈরি করেছি, যাতে কোনো রকম পাকিস্তানিরা কোনো রকম আঘাত বা কোনো রকম শেলিং করলে যাতে আমাদের এই বাংকারগুলি নষ্ট না হয়। এখানেই আমি সেপ্টেম্বর মাসে বা আগস্ট মাসের শেষ দিক থেকেই এই ক্যাম্পগুলি তৈরি করি, এবং আনুষ্ঠানিকভাবে 10ই সেপ্টেম্বর আমি প্রশিক্ষণ আরম্ভ করি। এখানে ভারতের আমার সাথে প্রশিক্ষণরতরা যারা প্রশিক্ষণ দিয়েছে, সেই প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের দিয়ে, এবং পাকিস্তান সেনাবাহিনীর একজন সিপাহী আলী আহমদ খান বীর প্রতীক, পরে বীর প্রতীক উপাধিপ্রাপ্ত হয়েছেন, ইনি, আমার কেশবচন্দ্র হালদার, মনিরনাথ, মোহাম্মদ রতন আলী গাজী, আমার সেকেন্ড ইন কমান্ড ছিল 2IC, এদের মাধ্যমে এই প্রশিক্ষণটা দেওয়া হতো। এই প্রশিক্ষণে বৃহত্তর বরিশাল, ভোলাবাদে এবং খুলনা জেলার অনেক উপজেলার অনেক লোকই এসেছেন। আমি পর্যায়ক্রমে আমি প্রশিক্ষণ দিয়ে আসার পরে আমার এই উপজেলার আজকের আমার সফর সঙ্গীদের মধ্যে মোহাম্মদ আবু জাফর জব্বার, নজির আহমেদ, এম ফারুক আহমেদ, এম সাকাওয়াত হোসেন, সুলতান আহমেদ মোল্লা, আব্দুল সালাম মৃধা, তারপরে শেখ কাঞ্চন আলী, এরা বিশেষভাবে এই এলাকার ছেলেরাই আমার এই ক্যাম্পে প্রশিক্ষণ দিয়েছে। এবং এই প্রশিক্ষণ এর সাথে আমার সাথে পুরনো যারা এখানে সুবেদার আব্দুল আজিজের সাথে একটা গ্রুপ ছিল, শৃঙ্খলা বোধ তাদের মধ্যে কম থাকলেও তারা দুঃসাহসী ছিল। তার মধ্যে শেখ শামসুর রহমান, মুক্তার আলী শিকদার, আব্দুল সত্তার, বোট কমান্ডার আজিজ এবং জয়নাল, এদের নাম জয়নাল আজকে বেঁচে নাই, এর মধ্যে অনেকেই বেঁচে নাই। জয়নাল আবদিন খুব দুঃসাহসী ছেলে ছিল। এই সেই হয়লাতলা, যেখানে 1971 সালের 10ই সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে প্রায় 1 থেকে 1,500 যুবক, ছাত্র, শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ভারতীয় প্রশিক্ষণ অভিজ্ঞতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের দিয়ে।
এবং পাকিস্তান সেনাবাহিনীর একজন পুলিশ কনস্টেবলও এখানে ছিল, মানে আলী আহমদ খান বীর প্রতীক। আমরা এখানের প্রশিক্ষণরত মুক্তিযোদ্ধা এবং অপারেশন টিম দিয়ে আমরা এইখানে এই শুভতীর থেকে যখন গানবোট আসা যাওয়া করত, ওদের একটি গানবোটকে আমাদের বাহিনী আক্রমণ করি আমরা এই শুভতীতে। এখানে একটি শুভতীর থেকে একটি বয়া ছিল, বয়া যে লাইন বয়া যাকে বলা হয়, যে গানবোট কোন দিক থেকে চালাও, আমরা প্রথমত ওই বয়াটিকে আমার নেতৃত্বে ডিনামাইট চার্জ করে ডিনামাইট লাগিয়ে কাটিং চার্জ দিয়ে আমরা এই মোটা শিকল, এই শিকলগুলিকে কেটে দেই এবং নৌকায় দিয়ে সেটা সেদিন কোনো নৌকা দুই পাশে দাঁড় রেডি করে দিয়া আমরা সেইখানে 1-1.5 ফুট সেফটি ফিউজ লাগিয়ে দিয়ে আমরা ডিনামাইট খুব শক্ত করে বেঁধে দিয়ে এই ডিনামাইট দিয়ে আমরা সেই শিকল কেটে এই বয়াটায় উঠে দিলাম। এই বয়াটা উঠে গেল চরে। তখন ওরা আমাদের গালি দিচ্ছে, আমি গুলিসর সালা মুজিবকে বাচ্চা। আমার মনে হচ্ছে আমি গুলিসর সালা মুজিবকে বাচ্চা। তোমাদেরকে আমি শরণঘাট থেকে যে জায়গাটি নিয়ে আসছি, এটার নাম হলো সুন্দরবনের হয়লাতলা। এই হয়লাতলায় 1971 সালের আগস্ট মাসের দিকে নৌকা বেয়ে আজকে যেভাবে আসছি এভাবে নয়, নৌকা বেয়ে এসে এখানে আমি মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, যারা আমার সাথে প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকে নিয়ে এখানে আমি ক্যাম্প করি। এবং এই ক্যাম্পটি একসময় আমি আমার কমান্ডার মেজর জিয়াউদ্দিন সাহেবকে আমি বললাম, স্যার এখানে ছেলেদের যেতে খুব কষ্ট হয়, বিভিন্ন চড়াই উত্তরাই পার হয়ে আমি এখানে একটা প্রশিক্ষণ শিবির করতে পারি কিনা। উনি বলেন ঠিক আছে। তখন আমি এখানে একটা ফিল্ড করি, এই ভিতরে একটা পিটি ফিল্ড তৈরি করি, কয়েকটা গাছ রেখে, এরকম বড় বড় গাছ রেখে ওর চতুর্পাশ আমি পরিষ্কার করাই। আর এইখান থেকে একটা ডিফেন্স লাইন তৈরি করি এইখান থেকে, এবং এইখানে 2টা বাংকার করে দিই, যাতে পাকিস্তানি নৌবাহিনীরা আমাদের এই ক্যাম্পগুলি বা অগ্রবর্তী যে ক্যাম্পগুলি আছে আমাদের শরণখোলা, তাম্বুলবেড়িয়া, তারপরে তেঁতুলবাড়িয়া, এই ক্যাম্পগুলিতে যাতে কোনো রকম আক্রমণ নৌবাহিনীরা করতে না পারেন। এই জন্য এপারেও ক্যাম্প ছিল, নদীর ওই পারেও কিন্তু আমাদের এইরকমভাবে 2টা ডিফেন্স ছিল, 2টা পাহারা চৌকি ছিল 2টা। সেখানেও 4 জন লোক 24 ঘন্টা পাহারা, তো এক টিম চলে আসতো, আবার আর এক টিম যেত। শুভতী নদীতে আমরা একবার এইখানে একটা বয়া ছিল, এই বয়াটা থেকে এই বয়াটার পাশটা হলো অগভীর অঞ্চল, আর এই বয়ার এই পাশটা হলো গভীর অঞ্চল। আমরা প্রথমত ওই বয়াটাকে মেজর সাহেবকে আমি স্যার বললাম, স্যার ওই বয়াটা আমি কেটে নিয়ে আসি। তো কিভাবে তুমি কাটবা? আমি বললাম, স্যার আমি ডিনামাইট চাষ করে দেব, এইরকম মোটা মোটা শিকল আছে ওর সাথে দেওয়া, এই শিকলগুলিতে আমি ডিনামাইট কাটিং চার্জ হিসেবে লাগানো, এটা ট্রেনিং প্রাপ্ত লোকের জন্য, এইটা আমি ওইভাবে লাগাই দিয়া। তখন তো ভাই এরকম নৌকা ছিল না, তো আমরা নৌকায় ছিপ ডিঙ্গিতে 2 পাশে দাঁড় ফিট করে দিয়া আমি নিজে এতখানি ফিউজ 1 মিনিটে 1 ফুট জলে এরকম আমি 3 ফুট রাখছি, যাতে করে আমরা নৌকাটা দূরত্বে যেতে পারি। তার কারণ হলো লোহার, ওটা বাস্ট হইলে পরে ওটা লোহার যেগুলি কাটিয়ে পড়বে ওগুলো সিটি অনেক দূরে চলে যায়, তাতে আমরা আহত হতে পারি। এই জন্য আমরা বলছি, বাঁশিতে সিটি দেওয়ার সাথে সাথে যখনই আমি আগুন ধরাই দিছি সেফটি ফিউজে আগুন ধরার সাথে সাথে সিটি দেওয়া দিছি, যেই সিটি দিছে ওরা নৌকা দিয়েছে জোরের টান, যে মাঝি ছিল সে মাঝি ধরা ছিল, আর টান। আমরা নৌকা এই নদীর কিনারে আসতে বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে দেখলাম কি, সেই যে বয়াটা, লোহার যে বয়াটা, সিটটা যেন বলের মতো সিটটা ওই দিকে পড়ে গেছে, এত বড় এক্সপ্লোজিভের আঘাতে। এরই মধ্যে হঠাৎ করে চাই দেখি আকাশের দিকে একটা এমনি যে বিমানগুলি আছে না, ওই বিমানের একটা বিমান চলিয়ে যাইতেছে, আর কি জানি এটা টুপ করে ছাড়িয়ে দিচ্ছে ধোয়ার। মানে দেখলাম কি অনেক দূর নামিয়ে আসিয়া ওইটা ছড়াই পড়তেছে ধোয়ার, ওটাকে ট্রেস বোম বলে।
এই ট্রেস বোমরা যখনই দিয়েছে তখনই আমি আমার আরো আতঙ্ক হয়েছে, সর্বনাশ তাড়াতাড়ি এর মধ্যে আকাশ ভাঙিয়ে শব্দ হচ্ছে, আমি দেও না দৌ, এই হলো ওইখান থেকে আমরা দৌ, কে কোন দিক দিয়েছে কোথায়, তবে আমরা পথ ছাড়া হই নাই, লোকগুলি সবাই আমার সাথে এক কথার মধ্যে কোথায় আমরা 5 মিনিটের মধ্যে 1 কিলোমিটার এই বনের মধ্যে জীবন বাঁচান চলে গেছি। চলে যাওয়ার পরে ওরা ওইখানে বিমান চলে আসছে, এই যে পাকিস্তান বিমান বাহিনীর যে বিমান, এই বিমানগুলি চলে আসছে, যুদ্ধ বিমান। ওরা দেখলাম কি এইভাবে আসিয়া ঠিক সিল টিল দিলাম না মাছ শিকারের জন্য, এইভাবে নামিয়া এইভাবে আবার উঠতেছে। ওঠার পরে দেখলাম 2 পাশে যে বর্ষা পরে এইরকম বর্ষার মতো গুলি, নির্বিচারে গুলিতে ঝাঁঝরা করে ফেলছে সেই এলাকা। 13ই ভাদ্র পরে কিছু লোক এসে কয় স্যার আমার আমাশা, ওকে পাতলা পায়খানা, বলে পাতলা পায়খানাতে তোরা ওই ঔষধ দিতে ওগো করলাম কি, ওগো পাঠাইছি যে তোরা সর্দানি যা, সর্দানি জ্ঞান প্যারাটারা ওইদিকে যাই ডাক্তার থাকলে ওরা ঔষধ এগো একটা গ্রুপ পাঠাইলাম, আমি পাঠাইছি, এরা একদিন পর আইয়ে কয় স্যার আমরা হলি রাজাকার একটা গোলাগুলি হয়েছে, এটা গোলাগুলি করি আমরা আইছি, কিন্তু ডাক্তারে আমরা যখন গেছি ডাক্তারে পলাইছে। এমন তো ভালো, তোমার যে ডাক্তারে যে পলাইছে এটা ভালো কাজ করছে, তো তোমার যে এই ট্রেনিং ইন্ডিয়া দিয়ে আসলা, এই নিয়ে দিলাম ট্রেনিং, তো ওই যে অস্ত্রটা দিলাম, তো এটা কাজ করো, তোমার যে এলএমজিডি আছে ওই এলএমজিডির বাট পাশাই তুমি 2টা সুমো দাও, আর ওই যার আমার সইছে সেইগুলো নিয়ে ওই এলএমজির সুমো দেবো। ওরা তো বলে এলএমজিতে সুমো দিমু কি আমার সাহায্যে, তবে তোমার কাছে দেওয়া হচ্ছে অস্ত্র, তুমি ঔষধ সংগ্রহ করবা, কেমনে আনবে এত জানিয়ে ডাক্তার বাড়ি গেছে এত অন্য। তারপরের দিন আবার রাগ হয়ে চলে গেছে, আমার এই মনিরে লই গেছে, আমার মনে আছে লই গেছে পর যাইয়া ডাক্তারে যাই হয়েছে, ওরা ডাক্তার আবার পড়াচ্ছে, ডাক্তার পড়াচ্ছে দাঁড়াই থেকে কুড়াল লইয়া আনিয়া পিড়েইয়া ফাইঙ্গিয়া এরপর সব ঔষধ বস্তা ভরিয়ে লই গেছে আনিয়া। ইনি তখন ইনচার্জ, মানে আমার যে অপারেশন ক্যাম্পডার সেইটা ইনচার্জ, মানে এরে দিয়েছিল এ সমস্ত সংরক্ষণ করতো, ঔষধ কোথায়, গোলাগুলি কোথায়, ফোর্স কয়জন, ট্রেনিং দিতে আইছে কারা, তাদের বাড়িঘর কোথায়, এইগুলো সব সংরক্ষণ করতো। তখন ছোট হইলো ক্লাস 10-এ পড়তো, এইতে এই নজির আহমেদ বাদশা এই সংরক্ষণ করতো। এনে দিলাম যে ঔষধ রাখো, আর আলমারিতে 2 দেয়, একটা এই আর সমস্ত রাখো, যার যে অসুখ আছে আমার ডাইয়ে কব আছে এই রোগ ঔষধ দিয়ে দিলাম। মুক্তিযুদ্ধকে জানো ৭৪তম পর্বের কুইজ। কমান্ডার আফজাল হোসেন কত তারিখে সুন্দরবন সাব সেক্টরে যোগদান করেন? এ ৭ জুন, বি ১৮ আগস্ট, সি ১৪ জুলাই, ডি ২৭ এপ্রিল। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও এমজে স্পেস ABC অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো ৭৩তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল ৯ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? সঠিক উত্তর এ মেজর M.A. জলিল। এই পর্বের বিজয়ীরা শিরিন আক্তার, শাহনাজ বুশরা ও নাইম আহমেদ খান। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। তোমাদেরকে সরবরাহ যে জায়গা থেকে আমি নিয়ে আসছি, এই জায়গাটার নাম হলো বগি, এবং এই যে বিশ্বখ্যাত সুন্দরবনের মূল বৃক্ষ হলো সুন্দরী গাছ, যে সুন্দরী গাছের একটি লটের উপরে আমরা বসে আছি। এবং এই নদীটি এত বড় ছিল না, এই নদীটি সর্বোচ্চ চওড়া ছিল মাত্র 15 গজ 30 হাত। এই 30 হাতের ওপারেই প্রখ্যাত ও কয়েকটি বীর মুক্তিযোদ্ধাদের বাড়িঘর ছিল, আব্দুর রশিদ ফরাজি পঞ্চায়েত বাড়ি, নুরুল ইসলাম কেশিয়ারের বাড়ি, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের বাড়ি সহ অসংখ্য বাড়িঘর ছিল এখানে, ঐতিহ্যবাহী হিন্দু মুসলিমের বাসস্থান। আমরা 71 সালে এইখান থেকে শরণখোলায় যেতে হলে আমাদের ছোট ছোট নৌকা ছিল, সেই নৌকায় করে 10-15-20 জন মুক্তিযোদ্ধা আমরা যেতাম অস্ত্রসহ।
ওই যে তোমরা যে আর একটা পথ দেখো না এখানে, যে ওটার নাম হলো তেরাবাঁকা, ওই তেরাবাঁকা একটা বাজার ছিল, ওখানেও ফরেস্টের একটা ঘাঁটি ছিল, ফরেস্টের একটা চৌকি ছিল। ওখান থেকে অনেক সময় নদী শুকিয়ে যেত, ওই খালটু শুকিয়ে যেত, আমরা নৌকা ঠেলে ঠেলে শরণখোলায় গিয়ে পৌঁছতে হতো। এখানে এই ক্যাম্পটা মূলত সামরিক ভাষায় বলে ট্রানজিট ক্যাম্প। আমরা যে এই যুদ্ধকালীন সামরিক ভাষায় এটাকে বলা হতো ট্রানজিট ক্যাম্প। এই ট্রানজিট ক্যাম্পের এখানের এই ক্যাম্পটির মূল দায়িত্ব ছিল নুরুল ইসলাম কেশিয়ারের, যে নুরুল ইসলাম কেশিয়ার সহ আব্দুর রশিদ ফরাজি, গাউস ফারুকি, হেমায়তুদ্দিন পঞ্চায়েত, নূর মোহাম্মদ পঞ্চায়েত, এরাই আব্দুল সালাম বিডিআর, মোফাজ্জল হোসেন মেম্বার, এরাই মূলত এই আব্দুল বারেক পঞ্চায়েত, এরাই কিন্তু এইটার মূল দায়িত্বে ছিল। এখানেই দেশের বিভিন্ন এলাকায়, এই যেমন বাংলাদেশের এই যে নবম সেক্টরের বা তারও দূর দূরান্ত থেকে এসে এইখানে যুব সম্প্রদায়রা, বিশেষ করে তখনকার 40 এর বয়স নিচে যারা, তারা বিভিন্ন মুক্তিযুদ্ধে এখানে যোগদান সহ ভারতে যাওয়ার জন্য এখানে আসতো। এই ক্যাম্পে তাদের রিসিভ করে তারপর বিভিন্ন স্থানে তাদেরকে পাঠানো হতো। ওই যে একটা গাছ দেখছো না তোমরা, ওই গাছটাই ছিল এই যে ঐতিহ্যবাহী পঞ্চায়েত বাড়ি, যে পঞ্চায়েত বাড়ির প্রায় 20 জন যুবক ছেলেরা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এবং এই ক্যাম্পটি তাদের, ওয়ালাইকুম সালাম, এই যে মোহাম্মদ সোহরাব হোসেন পঞ্চায়েত, ইনি ওই পঞ্চায়েত বাড়ির নূর মোহাম্মদ পঞ্চায়েত সাহেবের ছেলে। এটি আমাদের একজন মুক্তিযোদ্ধা, তার বড় ভাই সহ তাদের ফ্যামিলির 15 জন লোক মহান মুক্তিযুদ্ধে আমাদের সাথে ছিল। আমরা যখন যুদ্ধ করছি, বুঝছো, যুদ্ধ, এই মামায় আমাদের কমান্ডিং অফিসার ছিল, বুঝছো, কমান্ডিং অফিসার ছিল, কমান্ড দিত। হ্যাঁ, তারপর ওই পাকিস্তানি আলারা আসতো গান বোর্ডে আইয়া গোলাগুলি করতো, আমরা তাদের সাথে সামনাসামনি মোকাবিলা করতাম, বুঝছো। এই আমাদের ওই বাড়ির থেকে আসিয়া ওই নদীর পার থেকে গানবোট ভেইয়া ওখান থেকে আসিয়া তারা ঘরে আগুন দিয়েছে, গোয়ালঘর পর্যন্ত আগুন দিয়েছে, মুরগির খোপ, মুরগি ধরিয়া নিয়ে গেছে। আপনাদের ঘরে পোড়াই দিয়েছিল? হ্যাঁ, পোড়াই দিয়েছে, ওখান থেকে পোড়াই দিয়েছে। ওই পাশের বাড়ি আনলে, রাস্তার ওই মাথায় বাড়ি ছিল, এগুলো সব আগুন দিয়া পোড়াই দিয়েছে। এই যে বৃষ্টি, এই বৃষ্টির ভিতরেও কেতামুড়ো দিয়া, ওই গ্রাম থেকে কেতা দেশে মানুষে, এই কেতামুড়ো দিয়া ঝুপকি করিয়া বসে রয়েছি, রাইফেল উল্টোবাইল দিয়া, এইরকম করিয়া আমরা কষ্ট করছি। কি বলবো আর, মানে খুব করুণ দৃশ্য। জাল্লে হাজিয়া, এইরকম জাল্লে হাজিয়া, এইরকম, এই তো নৌকা, ওদের সাথে সামনাসামনি, এই জাল্লা বলাইছে, গেছে, হ্যাঁ ভাই, হ্যাঁ পাকিস্তানি, অথচ পাকিস্তানি না, মুক্তিযোদ্ধা। ওই রাইফেল তলে, ওই পানির ভিতরে নৌকার সাথে। ওরা যখন ফিরছে, পিছন থেকে উঠতে এই দিছি, পড়ে গেছে সামনাসামনি, এইভাবে মারিয়ে দিছি। এই যে জায়গাটি দেখছো তোমরা, এইখানেই আমাদের বাংকার ছিল। বাংকার আমরা কাঠ দিয়ে অনেক সময় নিচে কয়েক প্রকারের বাংকার আছে। একটা ভি বাংকার আছে, ডব্লু বাংকার আছে, ডব্লু যেরকম আছে না ইংরেজিতে ডব্লু লেখা, ওই রকম একটা বাংকার আছে। ভি যেভাবে লেখা আছে ওইভাবে একটা বাংকার আছে। আর একটা আছে গভীর বাংকার, যে বাংকারটায় দাঁড়িয়ে থাকা যায়, ওর ভিতরে দাঁড়াই থাকা যায়, এবং ওই বাংকারে দুটো ছিদ্র করা আছে, যে ছিদ্রটি থেকে আমরা ওই যেমন ওই যে লঞ্চের যে ছিদ্র দেখো না, ওই রকম দুটি ছিদ্র আমাদের ওইরকম ছিল, যাতে আমাদের যে অস্ত্রটি ব্যবহার করব সেই ব্যবহারের অস্ত্রটির নালটা ওই ভিতর থেকে। এইখানেই 1971 সালের আগস্ট মাসের শেষ দিক থেকে 21 কি 22 আগস্ট বড় শৌলত থেকে পশুর নদী হইয়া সেলায় পড়ে ওরা বড় শৌলত থেকে বের হইয়া খুলনার থেকে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ এসে এখানে আমাদেরকে অতর্কিত আক্রমণ করলো। এইখানে আমার সাথে প্রশিক্ষণপ্রাপ্ত আমার নেতৃত্বে যারা ইন্ডিয়ার থেকে এসেছে, তার মধ্যে যেদিন ওই যুদ্ধে মূলত এলএমজি পরিচালনা করেছে, তার মধ্যে রয়েছেন গোলাম মোস্তফা তালুকদার, আর জিউধারা ইউনিয়নের, বর্তমানে জিউধারা ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান তালুকদার। যখন আর আমাদের আক্রমণে, আমাদের গোলাগুলির কারণে ওরা যখন এখানে লঞ্চ কাছাকাছি ভিড়তে পারে নাই, তখন ওরা গানবোট নিয়ে ওই যে গাবতলা আছে না তোমাদের গাবতলা, ওই গাবতলার ওইখানে ওরা গানবোট নিয়ে গেছে। ওই গানবোট থেকে
তখন এই যে যেটা নদীর ভাঙনে যে মানুষগুলি বিলীন হয়ে গেছে, এইখান থেকে নদীর এখানে অফ দ্য ইমব্যাঙ্কমেন্ট ছিল, ভেরি ছিল, এই ভেরির পাশে আমাদের ডিফেন্স লাইন ছিল এবং আমাদের লোকেরা এর পাশে মুক্তিযোদ্ধারা সবাই ছিল, যাতে পাকিস্তানিরা উঠে আমাদের লোকালয় কোনো ক্ষতি করতে না পারে। ওরা ওই গাবতলার থেকে যখন উঠছে উঠিয়া আমাদের লোকজন সমস্ত ডিফেন্স যে দেওয়া ছিল ওই ডিফেন্স লাইনটা, ওরা আমাদের লোকেরা মনে করেছে যে এই ওরা চলে যাচ্ছে, কিন্তু ওরা আবার ডিফেন্স লাইন ঘুষাইয়া এই বগির দিকে চলে আসছে। তখন ওরা গাবতলার থেকে আমাদের লোকজন আর না দেখে ওরা গাবতলার থেকে উঠছে, উঠিয়া ওরা আর ওই আমাদের ওই তখন জমি মনে করো এটা হলো আগস্ট মাস, এটা আগস্ট মাসের শেষ দিক থেকে হলো শ্রাবণ এর শেষ অথবা ভাদ্রের প্রথম দিকে, তখন জমি রোয়ার আমন ধানের জমি রোয়ার কাজ করে এই ধরনের কয়েকজন কৃষক। ওরা মনে করছে ওরা মুক্তিযোদ্ধা, এগুলো ওদেরকে গুলি করে মারি ফেলছে। ওইখান থেকে এরকম 4-5টা লোক ওইখানে মারা গেছে। এরপরেই 6ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভারত পার্লামেন্ট আমাদের বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পরে আমাদেরকে নিয়ে আমাদের সাবসেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন, যুদ্ধকালীন যিনি এখানে সাবসেক্টর কমান্ডার, তিনি আমাদের নেতৃস্থানীয়দের যারা আমরা ছিলাম ওনাদের সবাইকে নিয়ে বসে উনি একটা সিদ্ধান্ত নিলেন কি যে আমিও আনুষ্ঠানিকভাবে আমার এই সুন্দরবন সাবসেক্টরকে মুক্ত এলাকা ঘোষণা করলাম। এইদিকে আমাদেরকে বললেন যে 2 দিকে আক্রমণ, একটা হলো রান্দায় রাজাকারদেরকে আক্রমণ, আত্মসমর্পণের জন্য আহ্বান জানানো, আর এখান থেকে আমাকে পাঠালো চরদোয়ানি জ্ঞানপাড়ার রাজাকারদেরকে আত্মসমর্পণের জন্য আমরা আহ্বান জানাবো। আমি এখান থেকে আমার গ্রুপ নিয়ে চরদোয়ানি গেলাম, আর জনাব শামসুল আলম তালুকদার আমাদের যে 2IC, উনির নেতৃত্বে 170-75 কি 180 জন, সর্বোচ্চ 180 থেকে 200 লোক নিয়ে উনি রান্দায় গেলেন। রান্দায় যাওয়ার পরে ওইখানে রাজাকারদেরকে ওনারা প্রথম আহ্বান জানালেন যে তোমরা আত্মসমর্পণ করো, ওরা করেন। সেখানে আমাদের রান্দায় আমার সহযোদ্ধা যাদেরকে আমি ভারত থেকে নিয়ে এসেছি, তার মধ্যে একজন, তারপর প্রশিক্ষণপ্রাপ্ত আরও একজন ইয়ং অফিসার আসাদুজ্জামান আসাদ, ওই যে যাদের স্মৃতিসৌধ রান্দায় দেখো না তোমরা, রান্দায় কবর দেখছো না, কয়েকজন মুক্তিযোদ্ধার আলতাফ, আসাদ, আলাউদ্দিন, ওখানে আমার যে সহযোদ্ধা যাকে ভারত থেকে নিয়ে এসেছি প্রশিক্ষণপ্রাপ্ত গেরিলা যোদ্ধা, দুঃখের কথা কি বলবো, এই গুরুপদ বালা স্ত্রী তখন অন্তঃসত্ত্বা ছিল, সেই গুরুপদ বালা মারা যায়, ওইখানে শহীদ হয়। আলতাফ হোসেন আমাদের এই শরণখোলা থানার ছেলে, রাজাপুর গ্রামে বাড়ি, একমাত্র সন্তান টুকু, আব্দুল মালেক টুকু, তখন দুগ্ধপোষ্য শিশু, 3-4 মাস বয়স হবে। এই মুক্তিযুদ্ধে এই আলতাফ হোসেনও শহীদ হয় ওখানে। গুরুপদ, আলাউদ্দিন, আসাদ অবিবাহিত ছিল, আলাউদ্দিন বিবাহিত মানুষ। টিপু সুলতান, টিপু সুলতানের কাহিনী যদি তোমাদের বলি তো আমি আজকে আমার কান্নায় ভেঙে পড়ো। টিপু সুলতানের মা পাগল হয়ে গেছিল, পাগল।